হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় পাড়ি জমান। আমেরিকায় আসার পর তারা দেখেন পৃথিবীর সম্পূর্ণ অন্য একটি প্রান্তে, সেখানে তারা ভীষণই অসহায়। তাদেরকে হয়তো সাহায্য করার মতো সেরকম কোনো বন্ধুবান্ধবও অনেক সময় থাকে না। অনেক সময়তেই তারা নিজেদের অজান্তেই কিছু ভুল করে বসেন এবং যা থেকে তাদের আমেরিকা জীবনে বিভিন্ন ধরনের অসুবিধার তারা সম্মুখীন হয়ে থাকেন। তাই আজকে আমি যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বা যারা সদ্য আমেরিকায় এসে পড়েছেন তাদের জন্য কিছু ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করব। বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি। প্রথম আমেরিকায় আসার পর আমরাও নিজেদের অজান্তেই কিছু ভুল করে বসেছিলাম এবং সেই ভুলগুলি থেকেই কিছু শিক্ষা আমরা গ্রহণ করেছি এবং সেইগুলোই শেয়ার করব আপনাদের সাথে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমেরিকায় আসার পর সাধারণত মানুষ যে ভুলগুলি নিজের অজান্তেই করে বসেন সেইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমেরিকাতে আসার পর প্রথমে আমরা একটি হোটেলে উঠেছিলাম এবং হোটেল থেকে আমরা অ্যাপার্টমেন্ট খোঁজা শুরু করেছিলাম। এক্ষেত্রে বলবো, অ্যাপার্টমেন্ট খোঁজার কাজটা আপনারা দেশ থেকে একটু হোমওয়ার্ক করে আসুন। আপনাদের যদি সন্তান থাকে এবং সন্তানের স্কুল যদি আপনাদের প্রায়োরিটি থেকে থাকে, তাহলে স্কুল যে অঞ্চলে সেই অঞ্চলেই কিন্তু আপনাকে অ্যাপার্টমেন্ট নিতে হবে। আর যদি ভাবেন আপনি অফিসের কাছাকাছি নেবেন, সেই অনুযায়ী আপনি অ্যাপার্টমেন্ট সার্চ করতে পারেন। আপনি দেশ থেকে www.apartment.com এই ওয়েবসাইট দেখে আপনি অ্যাপার্টমেন্ট সার্চ করতে পারেন, বা আপনার যদি কোনো বন্ধু বান্ধব বা পরিচিত কোনো মানুষজনের থেকে কোনো রেফারেন্স পেয়ে থাকেন, তাহলে সেই অনুযায়ী আপনি অ্যাপার্টমেন্ট সার্চ করতে পারেন। অ্যাপার্টমেন্ট নেওয়ার সময় আপনাকে কতগুলি বিষয় মাথায় রাখতে হবে। যেমন ধরুন, আপনার সন্তান যদি স্কুলে পড়ে, তাহলে স্কুল যে অঞ্চলে অবস্থিত আপনার অ্যাপার্টমেন্টটিকেও কিন্তু সেই অঞ্চলে নিতে হবে। এছাড়া যদি আপনার প্রায়োরিটি থেকে থাকে আপনি আপনার অফিসের কাছাকাছি অ্যাপার্টমেন্ট নেবেন বা আপনি মার্কেট প্লেসের কাছাকাছি অ্যাপার্টমেন্ট নেবেন, সেই অনুযায়ী আপনি অ্যাপার্টমেন্ট সার্চ করতে পারেন। যে অঞ্চলে অ্যাপার্টমেন্ট নেবেন সেই অঞ্চলের ক্রাইম রেকর্ডস কীরকম, সেই অঞ্চলে আপনার দেশীয় মানুষজন কীরকম রয়েছে, দেশীয় কমিউনিটির কতটা সুযোগ রয়েছে, আপনার অ্যাপার্টমেন্ট থেকে মার্কেট প্লেস কতটা দূর বা অফিস কতটা দূর বা স্কুল কতটা দূর, সেই সম্পর্কে কিন্তু একটু ডিটেলে কিন্তু দেখে নেবেন। সেই হোমওয়ার্কগুলো কিন্তু আপনাকে একটু নিজেকেই করতে হবে। এছাড়া আপনার অ্যাপার্টমেন্টটি কত বছরের পুরনো, অ্যাপার্টমেন্টে কী কী অ্যাপ্লায়েন্সেস রয়েছে, কী কী ফ্যাসিলিটি রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। যেদিনকে আপনি অ্যাপার্টমেন্ট ভিজিট করতে যাবেন তার আগে কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন এবং সাথে আইডি প্রুফ নিয়ে যাবেন। অ্যাপার্টমেন্ট কিন্তু নিজে দেখে তারপরে কিন্তু আপনি অ্যাপার্টমেন্ট বুক করবেন। এক্ষেত্রে আপনার যে রেন্টাল এগ্রিমেন্ট হবে সেটার যে ডিটেলটাও কিন্তু আপনি দেখে নেবেন। এখানেতে অনেক সময়তেই 12 মাসের এগ্রিমেন্ট করলে 1 মান্থ ফ্রি থাকে, বা অনেক সময়তে 6 মান্থস বা 9 মান্থসেরও এগ্রিমেন্ট হয়ে থাকে। এই সাথে এইগুলোই দেখে নেবেন যে আপনার অ্যাপার্টমেন্টে ইলেকট্রিসিটি কে প্রোভাইড করছে বা ইন্টারনেট কে প্রোভাইড করছে, বা তার সাথে এক্সট্রা যে ইউটিলিটি বিল সেটা কত হচ্ছে, সমস্ত কিছু কিন্তু আপনি ডিটেলেতে দেখে নেবেন। আমেরিকাতে নতুন আসার পর অ্যাপার্টমেন্ট নেওয়ার পর আমাদের প্রয়োজন হয় ফার্নিচারের। প্রাথমিক অবস্থায় আমাদের হয়তো ফার্নিচার নিতে অনেকটা অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আমরা অনেক সময়তেই নতুন ফার্নিচার না নিয়ে পুরনো ফার্নিচারও কিন্তু পারচেস করতে পারি। আমেরিকাতে কিন্তু পুরনো ফার্নিচারও কিন্তু বিক্রি হয়। এক্ষেত্রে আমরা ফেসবুক মার্কেট প্লেসের সহায়তা নিতে পারি, বা অনেক সময়তে কিন্তু অনেক সেকেন্ড হ্যান্ড স্টোরও দেখতে পাওয়া যায় আমাদের শহরে। সেই সমস্ত স্টোর থেকে কিন্তু আমরা সেকেন্ড হ্যান্ড মার্কেটে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বা সেকেন্ড হ্যান্ড ফার্নিচার কিন্তু আমরা ইজিলি পারচেস করি। আমেরিকায় আসার পর আপনাকে হয়তো গাড়ি নিতেই হবে, কারণ আপনি যদি বড় শহরে থেকে থাকেন তাহলে সেখানে পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা পাবেন। কিন্তু রোজকার সমস্ত কাজ যদি আপনি পাবলিক ট্রান্সপোর্টে করতে থাকেন তাহলে হয়তো আপনার অনেকটা সময় চলে যাবে। এক্ষেত্রে হয়তো আপনাকে কোনো না কোনো দিন নিজস্ব গাড়ি নিতেই হবে। আর যদি ছোট বা মাঝারি মানের কোনো শহরে থেকে থাকেন তাহলে পাবলিক ট্রান্সপোর্টের সুযোগ পাবেন না, সেখানে হয়তো আপনার গাড়ি নিতে হবে। সেক্ষেত্রে গাড়িকে আপনি নিজে কিনবেন না গাড়ি আপনি রেন্টে নেবেন, নিজে কিনলে গাড়ি নতুন গাড়ি কিনবেন না পুরনো গাড়ি কিনবেন, সে সম্পর্কে কিন্তু আপনাকে হোমওয়ার্ক করতে হবে।
প্রথমেই দেশে থাকাকালীন আপনার কতটা আয় হবে এবং আপনার কি খাতে কীরকম পরিমাণ আপনার ব্যয় হতে পারে সেই সম্পর্কে কিন্তু একটি প্ল্যান করে নিন, নয়তো আমেরিকায় আসার পর কিন্তু আপনার আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থাকবে না। সেক্ষেত্রে আপনি যদি ভাবেন যে আপনি রেন্টে গাড়ি নেবেন, সেক্ষেত্রে কত মাসের কি এগ্রিমেন্ট হবে, বা আপনার ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিনা, বা ইন্স্যুরেন্সের কি প্ল্যান রয়েছে সেই সম্পর্কে কিন্তু দেখে নেবেন। আর যদি ভাবেন গাড়ি কিনবেন, তাহলে নতুন গাড়ি কিনবেন না পুরনো গাড়ি কিনবেন, আপনার বাজেট কত, আপনার ক্রেডিট স্কোর কীরকম, সেই সম্পর্কে কিন্তু একটু ডিটেলেতে আপনি প্ল্যান করে নেবেন। এক্ষেত্রে নতুন গাড়ি কিনতে গেলে আপনার মিনিমাম কিন্তু $22,000 কিন্তু প্রায় লেগেই যাবে। আর পুরনো গাড়িটা সেটা কত বছর ধরে, কত বছরের পুরনো গাড়ি বা সেটি কেমন ইউজ হয়েছে তার উপরেতে ডিপেন্ড করছে। তবে সেটি আপনি $17-18,000 কিন্তু আপনি পুরনো গাড়ি পেয়ে যেতে পারেন। তার জন্যে আপনি কারম্যাক্স দেখতে পারেন, বা আপনি মার্কেট প্লেস দেখতে পারেন, বা আপনি ডিলারের সাথে কথা বলতে পারেন। নেক্সট আসছে ক্রেডিট কার্ড। আমেরিকাতে আসার পরই আপনি কিন্তু ক্রেডিট কার্ডের অ্যাপ্লিকেশনটা করে রাখবেন। আমেরিকাতে গাড়ি কেনা থেকে শুরু করে বা অন্য কিছু জিনিস পারচেস করা থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু ক্রেডিট স্কোর কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে একদম প্রথমেই আপনারা হয়তো ক্রেডিট কার্ড নাও পেতে পারেন। সেক্ষেত্রে আমরা প্রথমেতেই ডিসকভার ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করেছিলাম। আমি কোনো পেইড প্রমোশন করছি না, তবে আমি প্রথম ক্ষেত্রেই ডিসকভার ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করেছিলাম। এতে শুধু SSN থ্রুই কিন্তু ডিসকভার ক্রেডিট কার্ড অ্যাপ্রুভ হয়ে যায় এবং এখানে কিন্তু কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট কিছুই লাগেনি। এই ক্রেডিট কার্ডের থ্রু আমার যে ক্রেডিট স্কোর সেটা কিন্তু একদম প্রথম থেকেই তৈরি হয়েছিল, এবং আপনার যদি ভালো মানের একটি ক্রেডিট স্কোর থেকে থাকে, তাহলে পরবর্তী ক্ষেত্রে গাড়ি কিনতে বা অন্যান্য কিছুর EMI পে করার সময়, লোন পে করার সময় লোনের রেট অফ ইন্টারেস্ট কিন্তু অনেকটা বেশি ভ্যারি করে থাকে। নেক্সট আসছে গ্রসারির কথায়। আমাদের প্রত্যেকেরই প্রত্যেক মাসে গ্রসারি লাগে, কিন্তু গ্রসারি আমরা সাধারণত HEB বা টার্গেট থেকে পারচেস সাধারণত করে থাকি। কিন্তু সেক্ষেত্রে আমরা যদি প্রথমেই কস্টকো থেকে কোনো মেম্বারশিপ কার্ড পারচেস করে নিয়ে বাল্কে যদি আমরা গ্রসারি পারচেস করি, তাহলে আমাদেরকে কিন্তু এক লপ্তে হয়তো অনেকটা জিনিস পারচেস করতে হচ্ছে, কারণ কস্টকো থেকে ছোটোখাটো দু একটা জিনিস পাওয়া যায় না, আমাদেরকে এককালীন প্রচুর জিনিস নিতে হয়। কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের মাসের যে খরচাটা সেটা কিন্তু অনেকটা কম হয়ে থাকে। এক্ষেত্রে বলবো ক্রেডিট কার্ড থ্রু আপনি যদি সমস্ত জিনিসপত্র পারচেস করেন, তাহলে মাসের শেষে আপনার কিন্তু ক্যাশব্যাকও অনেকটা বেশি হতে থাকে। আমেরিকাতে যারা কাজের জন্য আসছেন তাদের ক্ষেত্রে আমার ব্যক্তিগত পরামর্শ হলো যে প্রথম অবস্থাতে আপনারা সিঙ্গেল আসুন। সিঙ্গেল আসলে কিন্তু আপনার সেভিংসটা অনেকটা বেশি হবে, কারণ আমেরিকা জীবন আপনারা জিরো থেকে শুরু করেছেন, সেখানেতে আপনার ব্যাংক ব্যালেন্স জিরো। তাই প্রথম অবস্থায় একা এসে আপনার বন্ধু বান্ধবদের সাথে আপনি অ্যাপার্টমেন্ট শেয়ার করে থাকতে পারেন। সেক্ষেত্রে আপনার সেভিংস বেশি হবে, আপনার ক্রেডিট স্কোর তৈরি হবে, এবং পরবর্তী ক্ষেত্রে যখন আপনার ফ্যামিলিকে সাথে নিয়ে আসবেন তখন অবশ্যই আপনি নিজস্ব অ্যাপার্টমেন্ট রেন্ট নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য কিছুটা হলেও বৃদ্ধি পাবে। তবে সমস্তটাই আমার ব্যক্তিগত মতামত, অবশ্যই এই মতামত আমার আপনার ভিন্ন অবশ্যই। আমেরিকাতে অনেকে আসছেন যাদের স্পাউস দেশে ওয়ার্কিং রয়েছেন। আমেরিকাতে যাওয়ার পর তাদের স্পাউসদের হয়তো অনেক ভিসাতেই ওয়ার্ক পারমিট থাকে না। সেক্ষেত্রে তারা কিন্তু এই বিষয়টি একটু দেখে নেবেন যে স্পাউসদের ওয়ার্ক পারমিট আছে কি। আমেরিকায় আসার পর মানুষ নিজের অজান্তেই কিছু ছোট ছোট ভুল করে বসেন, সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এবং নিজের অভিজ্ঞতা থেকে পাওয়া ছোট ছোট কিছু টিপসও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।